প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ৪২ জনের আপিল শুনানি শুরু ১০ ডিসেম্বর থেকে। ষড়যন্ত্র মোকাবেলায় একসঙ্গে লড়বে ১৪ দল, আসন ভাগ ২ দিনের মধ্যে বললেন ওবায়দুল কাদের। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি বললেন মহাপরিচালক। মিয়ানমারের বিষয়ে নজর রাখছে বাংলাদেশ। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি নার্গিস মুজিল্লিমা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন শুরু করেছেন। প্রথম দিন আপিল করেছেন ৪২ জন প্রার্থী। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে অস্থায়ী ক্যাম্পের ১০ অঞ্চলের ১০টি বুথের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়। আপিল গ্রহণ করা হবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন আপিল করা প্রার্থীদের মধ্যে ৩০ জন স্বতন্ত্র প্রার্থী, ২ জন আওয়ামী লীগ এবং বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের। তবে মোট টোকেন সংগ্রহ করেছেন ৫৭ জন প্রার্থী। মনোনয়ন যাচাই শেষে সারা দেশে মোট ৭৩১ জন প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়। আগামী ১০ ডিসেম্বর থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে একসাথে লড়বে আর আসন্ন নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সাথে ২-১ দিনের মধ্যে আওয়ামী লীগের সাথে সমঝোতা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না বলেও জানান তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ১৪ দলের সাথে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ১৪ দলের নির্বাচন কেন্দ্রিক দাবি আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে। ১৪ দলের সাথে আমাদের একটা সমঝোতা অবশ্যই হবে। বিষয়টি আজকালের মধ্যেই আসনের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে না, বরং বিএনপি নির্বাচনে একতরফা বাধা দিচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের সবকিছুর জবাব নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমেই দেয়া হবে। জ্বালাও পোড়াও এই যে করছে বিএনপি এবং ওয়ান সাইডেড বাধা, আমি বলবো তারা একতরফা বাধা দিচ্ছে। এর বিরুদ্ধে আমরা কি চুপচাপ থাকবো? আমাদের তো কথা বলতে হবে, আর নির্বাচনের মাধ্যমে আমরা জবাব দেব। এর আগে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচাল করতে হরতাল অবরোধ করছে যারা, তারা গণতন্ত্র বিরোধী। সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, এরা কিন্তু গণতন্ত্র সমর্থন করে না। যারা আজকে গণতান্ত্রিক একটা নির্বাচনকে বয়কট করছে এবং প্রতিহত করার জন্য অবরোধ ডাকছে, হরতাল ডাকছে, এরা তো গণতন্ত্রের শক্তি নয়। সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি গণতন্ত্রকে সমর্থন করে না বলেই তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিয়ম অনুযায়ী যৌক্তিকভাবে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক AKM নাজমুল হাসান। সীমান্ত দিয়ে কোনো অবৈধ অস্ত্র যেন ঢুকতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশের ১০০তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি একথা বলেন। ক্যামেরাম্যান নজরুল ইসলাম টিটুর সহায়তায় বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। ১৯৭৩ সালে পিলখানায় প্রথম সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় তখনকার বিডিআর, বর্তমানের বিজিবি। ১৯৭৪ সালে কুচকাওয়াজে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ অনুষ্ঠিত হয় ১০০তম সমাপনী কুচকাওয়াজ। শপথ নেন ৩৮ জন নারীসহ ৫৮২ জন নবীন সৈনিক। সৈনিকেরা অঙ্গীকার করেন দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার। পরে
প্রশিক্ষণে কৃতিত্ব রাখায় 4 জন শ্রেষ্ঠ সৈনিকের হাতে পুরস্কার তুলে দেন বিজিবি প্রধান AK নাজমুল হাসান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি যথেষ্ট ভূমিকা রাখছে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেই জন্য সতর্ক অবস্থায় আছে বিজিবি। ইলেকশন উপলক্ষে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। আমরা বিজিবি অনেক আগে থেকে আমাদের পুরো প্রস্তুতি আছে এবং ইনশাআল্লাহ ইলেকশন উপলক্ষে বিজিবির উপরে যে অর্পিত দায়িত্ব আছে সেটা আমরা যথাযথভাবে পালন করতে সক্ষম। সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ অস্ত্র আসতে না পারে সে বিষয়ে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। অস্ত্র যাতে আমাদের দেশে না আসতে পারে আমরা কিন্তু সবসময় কাজ করি, এটা আমাদের নিত্য নৈমিত্তিক একটা রুটিন কাজ আমরা সবসময় করি। তারপরে এবছর ইলেকশনকে সামনে রেখে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করছি এবং যাতে কোনো ধরনের কোনো অস্ত্র গোলাবারুদ বিস্ফোরক আমাদের দেশের মধ্যে না আসতে পারে। মিয়ানমারে চলমান অস্থিরতার বিষয়ে বাংলাদেশ নজর রাখছে বলেও জানান তিনি। তাদের অভ্যন্তরীণ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তাদের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে, তো সেই হিসাবে আমাদের বর্ডারে আমরা আরও বেশি সতর্ক আছি। আহমদ বাবু, 21 টেলিভিশন। যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ময়মনসিংহ জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভাগীয় এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন মোহাম্মদ আলমগীর হোসেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশন মাঠে সেনাবাহিনী নামানোর কথা ভাবছে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই জানিয়ে কমিশনার বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশনার কী ব্যবস্থা নিচ্ছে সে বিষয়ে জানতে চান বিদেশিরা। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা আছেন, তারা এই ব্যাপারে যথেষ্ট তৎপর আছেন এবং আরও ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আপনারা জানেন যে আমাদের র্যাব, বিজিবি, তারপরে এই এলাকা আমাদের দক্ষিণাঞ্চলগুলোতে কোস্টাল বেল্ট যেগুলো বলি আমরা, সেখানে কোস্টগার্ড থাকবেন এবং আমাদের জাতীয় নির্বাচনে সেনাবাহিনী হয়তো থাকবেন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। ভোটের হাওয়া বইছে দক্ষিণের জেলা পটুয়াখালীতে। নির্বাচনী মাঠে সরব আওয়ামী লীগ। 4টি আসনে এবার মনোনয়ন পেয়েছেন আফজাল হোসেন, আসম ফিরোজ, SM শাহজাদা এবং মাহবুবুর রহমান। দলের নেতারা বলছেন ব্যাপক উন্নয়নের কারণে সব আসনেই নৌকার জয় হবে, আর বিএনপি বলছে নির্বাচনে গেলে তারাই জয়ী হবে। তবে জেলার বিশিষ্টজনেরা মনে করেন এবারের নির্বাচনে উন্নয়নই হবে মূল ফ্যাক্টর। প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 8টার মধ্যে তুই আগে রাঙ্গাবালি গানে দেওয়া হবে, তুই আমার পুরোটা থাকলে আমরা তোর কাছে সব চৌরাস্তায় বই দিয়েছি গানে সংগ্রাম করে, তুই যেই বই গাড়িতে ওঠো, চিন্তা করিস না। আস্তে আস্তে এখন যে অবস্থা গাড়িতে বেশি লাগার কথা না। পালাগামীর দলটি অপেক্ষা করছিল ঢুলির জন্য। ঢুলি রওনা হয়েছেন কুয়াকাটা থেকে। আসতে সময় লাগবে মাত্র 40 মিনিট, অথচ একটা সময় ছিল এই দূরত্বে আসতে লেগে যেত সারাদিন। পটুয়াখালী এখন আর বিচ্ছিন্ন কোনো জনপদ নয়, এই জেলা যেন উন্নয়নের রোল মডেল। পর্যটন কেন্দ্র কুয়াকাটা পটুয়াখালীকে নিয়ে গেছে বিশ্ব দরবারে। সমুদ্রের সাথে মিতালি করতে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। বৌদ্ধ মন্দির ছাড়াও বেশ কিছু পর্যটন স্পটে লেগেছে উন্নয়নের ছোঁয়া। পায়রা বন্দরে অহরহ ভিড়ছে বিদেশি জাহাজ। পায়রা ঘিরেই যেন উন্নয়নের বেলা। পায়রা সেতুটিও যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। তাপবিদ্যুৎ কেন্দ্র, EPZ, শেখ হাসিনা সেনানিবাস, শেরিবাংলা নৌঘাঁটি, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, বীজ বর্ধন খামার সহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে পটুয়াখালীতে রীতিমতো বিপ্লব ঘটেছে। আর্থসামাজিক বাস্তবতায় দক্ষিণের জেলাটি এখন উন্নত এক জনপদ। উন্নয়নে অভিভূত জেলার মানুষ। নির্বাচনের আগে তাই মানুষের মুখে মুখে বদলে যাওয়ার গল্প। এবারের ভোটে উন্নয়নের পক্ষেই থাকতে চান তারা। আমরা যারা দিন মজুরি, এরা তো গ্যাঞ্জাম চাই না, কোনো আন্দোলন চাই না, যেহেতু আমাদের দিন খাটতে হয়, দিন খাইতে হয়।
সুন্দরভাবে নির্বাচন চাই, আমরা সবাই যেন যে ওই জায়গায় ভোট দিতে পারি। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটা হোক। জেলার বিশিষ্টজনরাও বলছেন মানুষ উন্নয়নের পক্ষে। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন টেকসই হবে বলেই মনে করেন তারা। একটি দেশে যখন উন্নয়ন ত্বরান্বিত হয় তো সে মানুষ তো উন্নয়নই চায়। যদি চলমান সরকারই প্রতিষ্ঠিত থাকে তাহলে তার ব্যাহত হয় না, আরো উন্নয়নের গতি দ্বারা বৃদ্ধি হয়। প্রস্তুতি শেষ করে ভোটের মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 4টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী জেলা নেতৃত্ব। এই পটুয়াখালী জেলায় ৭৭টা ইউনিয়ন, এই ৭৭টা ইউনিয়নের মধ্যে 2-1টা ইউনিয়ন বাদে আর সমস্ত ইউনিয়নে আমি নৌকাকে বিজয় করার জন্য চারণের মতো ঘুরে বেরিয়েছি। উন্নয়নকে স্বীকার করেই বিএনপি নেতারা বলছেন আগের তুলনায় বিএনপি এখন আরও শক্তিশালী। এই মুহূর্তে যদি আমাদের দল যদি সিদ্ধান্ত নেয় যে দ্বাদশ সংসদ নির্বাচনে যাবে, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ 4টি আসনেই আমরা নির্বাচন করতে পারবো। সেই সাংগঠনিক সেই রাজনৈতিক সক্ষমতা আমাদের আছে। আগামী 7 জানুয়ারি জেলার 4টি আসনে 11,93,057 জন ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। চট্টগ্রামের সরাইপাড়ায় হেলে পড়েছে 2টি 3তলা ভবন, তদন্ত কমিটি গঠন। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। গাইবান্ধায় খাদ্যে বিষক্রিয়ায় 16 জন মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গাইবান্ধা শহরের হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা এবং এতিমখানার শিশু কিশোররা গেল রাতে ভাত খেয়ে ঘুমিয়ে যায়। পরদিন সকাল থেকে 16 জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়। পরে অসুস্থ শিক্ষার্থীদের গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নাটোরের সিংড়ায় গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে 2টি অ্যাম্বুলেন্স, মেয়রের গাড়ি সহ প্রকল্পের 11টি অটো গাড়ি। ফায়ার সার্ভিস জানায়, ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় নৈশ প্রহরীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে নৈশ প্রহরী আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আগুনে 2টি অ্যাম্বুলেন্স সহ 11টি গাড়ি পুড়ে যায়। রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত সিটি হাসপাতালে আন্তঃবিভাগ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। উদ্বোধন করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তিনি জানান, সংস্কারের পর সিটি হাসপাতালে বহির্বিভাগ চালুর পর আন্তঃবিভাগ চালু করা হলো। এখানে স্বল্প মূল্যে এলাকার মানুষ চিকিৎসা নিতে পারবেন। সিটি কর্পোরেশনের ফান্ড থেকে নিত্য প্রয়োজনীয় জরুরি ওষুধ কিনে বিনামূল্যে তা দেওয়া হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা, প্যানেল মেয়র 1 নিজামুল আজিম, প্যানেল মেয়র 2 আব্দুল মোমিন। অনুমোদন ছাড়াই ফসলি জমিতে যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা। আবার অনুমোদনের জন্য নামমাত্র কাগজপত্র জমা দিয়ে চালু হয়েছে ভাটা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এসব ইটভাটা কমাচ্ছে কৃষি উৎপাদন। ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। নোয়াখালী প্রতিনিধির তথ্য, ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। ফসলি জমি কেটে ইটভাটার জন্য প্রস্তুত করছেন শ্রমিকরা। আর চারপাশে দুলছে সোনালী রঙের পাকা আমন। আশপাশে কোনো জমি অনাবাদি নেই। আমন উঠলেই রবি মৌসুমে এসব জমিতে তরমুজ, সয়াবিন, বাদাম, সূর্যমুখী চাষ হবে। কোথাও কোথাও শশা, সিম সহ শীতকালীন নানান সবজিও আবাদ করবেন কৃষকরা। অথচ এসব 2 ও 3 ফসলি জমি ঘেঁষে নির্মাণ হচ্ছে নতুন নতুন ইটভাটা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার ও চরজুবলি ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এসব নতুন ইটভাটা নির্মাণ হচ্ছে। এলাকার প্রায় প্রতিটি পরিবারই কৃষি নির্ভর। আশপাশেই হাজারো একর জমি, শত শত বাড়িঘর, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করছেন না প্রভাবশালীরা। প্রশাসনও আছে চোখ বুজে। এখানে বিক্রি হইতেছে, আমরা আগে জানতাম না। আমরা মাটি টাড়ি কাটতেছে, জানি যে এগুলো ফজেট টজেট হইতে পারে। আঙ্গো গাছ গছার ক্ষতি হইব, আঙ্গো কোনো কিছু হইতো না। যখন বয়লার চালু হইব তখন মাটির তস্কর সব চলে যাবে। সব জায়গা কৃষিপূর্ণ, কিন্তু এই ফিল হইলে আমাদের ফাঁয়ে কুড়েল মারণে। সরজমিনে দেখা যায়, কোনো প্রকার অনুমতি ছাড়াই উপজেলার 2টি গ্রামে নতুন করে তাহেরা, মুক্তা ও আলিফ ব্রিক্স নামে 3টি বাংলা ইটভাটা নির্মাণাধীন। যেসব জমিতে নতুন করে ভাটা গড়ে তোলা হচ্ছে, সবই একাধিক ফসলি জমি। ভাটা মালিকদের দাবি, নিজস্ব জমিতেই নির্মাণ করা হচ্ছে ভাটা।
অনুমোদনের আবেদন করা হয়েছে। আমরা শুধু আমাদের মাঠটা পরিষ্কার করার কার্যক্রম করতেছি। আর আমার এই জমিটা মূলত এক ফসলি জমি, শুধু ধান হয়, এই জন্যই আমরা এখানে এটা করতেছি। আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় ডিসি অফিস হইতে পরিবেশ অফিস হইতে আমরা অনুমোদন দিছি। এখান থেকে আমাদের প্রক্রিয়া দিন চলতেছে। তবে প্রশাসন বলছে ইট ভাটাতে নিরুৎসাহিত করা হচ্ছে উদ্যোক্তাদের। অনুমতি ছাড়া ভাটা নির্মাণের উদ্যোগ নিলেই নেওয়া হবে ব্যবস্থা। এখানে প্রচুর কৃষি জমি আছে, পাশে শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাড়িঘর আছে, এই সমস্ত জায়গায় ইট ভাটা আমরা নিরুৎসাহিত করি। এবং যেটি আমরা শুনলাম এটি আমি উপজেলা নির্বাচনের মাধ্যমে তার মাধ্যমে সরজমিনে দেখে যাচাই করে তারপর হয়তো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলার কৃষি ভাণ্ডার খ্যাত সুবর্ণচর উপজেলায় বর্তমানে ইট ভাটা রয়েছে অন্তত 15টি। এর মধ্যে নতুন ভাটা গড়ে উঠলে হুমকিতে পড়বে এ অঞ্চলের কৃষি। মাসুমা লিসা, 21 টেলিভিশন। জন্ম থেকে অন্ধ হওয়ার অজানা এক ব্যাধি বয়ে বেড়াচ্ছেন মুন্সিগঞ্জের একটি পরিবারের সদস্যরা। 4 প্রজন্ম ধরে টঙ্গীবাড়ি উপজেলার নজরুল ইসলামের পরিবারের অধিকাংশ সদস্যই জন্ম নিচ্ছেন অন্ধ হয়ে। নানা প্রতিবন্ধকতায় জীবন কাটলেও দমে যাননি কেউ। মুন্সিগঞ্জ থেকে সাইফুর রহমান টিটুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। মুন্সিগঞ্জের আউটশাহী ইউনিয়নের নজরুল ইসলাম ভালো গান করলেও চোখে নেই দেখার শক্তি। জন্ম থেকেই অন্ধ। তাকে অনেকেই চেনেন নজরুল বাউল নামে। শুধু তিনিই নন, তার পরিবারের অধিকাংশ সদস্য জন্মান্ধ। 4 প্রজন্ম ধরে সবাই বয়ে চলেছেন অজানা এক ব্যাধি। বিভিন্ন অনুষ্ঠানে গান করে কোনো মতে দিন চলে তাদের। খোদাবক্স থেকে শুরু, খোদাবক্স থেকে কাদির চান ফকির, কাদির চান ফকির থেকে মারফত আলী ফকির, মারফত আলী ফকিরের পর থেকে আমি হোসেন বয়াতি, আমি নজরুল বয়াতি, আমার বাইস্তারা, আমার নাতিনাত করে আছে আর কি, এই প্রজন্মের যারা আছে। পরিবারটির 13 জন সদস্য অন্ধ। তাদের কেউ পারেন গাইতে, কেউ আবার বাজান বাদ্যযন্ত্র। প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা নেই। বড়দের সাথে থেকে গান শিখেন ছোটরা। এরা চোখে দেয় না, কি করে খাইবো, গান বাজনা করে। এরা খুব কষ্ট এবং অসহায়ত্বের মধ্যে দিন যাপন করতে। সরকার আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে। চিকিৎসক বলছে রোগটি জেনেটিক। এখনো আবিষ্কার হয়নি এ রোগের কোনো চিকিৎসা। তবে ডিএনএ মডিফিকেশন অথবা থেরাপির মাধ্যমে নিশ্চিত হতে পারে পরবর্তী প্রজন্মের স্থূলতা। জিন থেরাপির মাধ্যমে এটা দেখতে হবে যে যেই প্রজন্ম থেকে পর থেকে আমরা চাচ্ছি যে ট্রিটমেন্টটা দেওয়ার, যে সুস্থ বাচ্চা হয় কিনা, তো ওই প্রজন্ম থেকে আসলে জিন থেরাপি মা বাবাকে এই ট্রিটমেন্টটা দিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আমাদের সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে শতভাগ ব্যক্তির জন্যই ভাতার সুযোগ রয়েছে। এ পর্যন্ত অন্ধ হয়ে জন্ম নিয়ে মৃত্যুবরণ করেছেন পরিবারটির আরও 7 সদস্য। রত্না জামান, 21 টেলিভিশন। দিনাজপুরের হিলিতে শেখ রাসেল হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজের আয়োজনে এই হাডুডু টুর্নামেন্ট হয়। উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ ফাইনাল খেলার উদ্বোধন করেন। এতে চকরপাড়া হাডুডু একাদশ এবং শালগ্রাম নিখিড়া হাডুডু একাদশ অংশ নেয়। খেলায় নির্ধারিত সময় শেষে 14 পয়েন্টে শালগ্রাম নিখিড়া একাদশ জয়লাভ করেন। পরে বিজয়ী দলকে পুরস্কার দেওয়া হয়। বিশ্ব মাঝে ছড়িয়ে দাও বিজয়ের জয়গান, এই প্রতিপাদ্যে যশোরে শুরু হয়েছে 7 দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের আয়োজনে আর্ট ক্যাম্পের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। আর উপস্থিত ছিলেন বিজয়ের 52 বছর উদযাপন পরিষদের আহ্বায়ক হাবিবা শেফা, সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের পাহাড়তলী সরাইপাড়ায় 2টি 3তলা ভবন হেলে পড়েছে, তবে এখনও সরিয়ে নেওয়া হয়নি বাড়ির বাসিন্দাদের। দুপুরে ভবন হেলে পড়ার খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। তারা জানায়, সিডিএর চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গয়না খালের পাড়ে পাইলিংয়ের কারণে বাড়ি দুটি সামান্য হেলে পড়েছে, তবে বাড়ির গায়ে কোনো ফাটল না থাকায় বাসিন্দাদের সরানো হয়নি।
ফায়ার সার্ভিস জানায় বহুতল ভবনের পাশে খাল খননের ক্ষেত্রে সিডিএর আরও সতর্ক হওয়া প্রয়োজন। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিএনপির ডাকা হরতাল অবরোধে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ৩ ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা নগরীর দামপাড়া এলাকায় একটি বাসে আগুন দেয়। এতে চালক এবং হেলপার গুরুতরভাবে দগ্ধ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রদল কর্মী বলে দাবি করে। তারা জানায় নগর ছাত্রদল নেতা শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে 10 থেকে 12 জনের একটি দল হরতালের সমর্থনে ঝটিকা মিছিল শেষে রিল্যাক্স ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসে আগুন দেয়। ওই ঘটনায় খুলশী থানায় মামলা হয়েছে বলেও জানায় পুলিশ। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে 42 জনের আপিল, শুনানি শুরু 10 ডিসেম্বর থেকে। ষড়যন্ত্র মোকাবেলায় একসঙ্গে লড়বে 14 দল, আসন ভাগ 2-1 দিনের মধ্যে বললেন ওবায়দুল কাদের। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বললেন মহাপরিচালক। মিয়ানমারের বিষয়ে নজর রাখছে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।